কার্ডি বি, বিয়ন্সে ও রোসালিয়ার সমর্থনধন্য দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলা হাঁটছেন আলিয়া এবং রিয়ানার দোদুল্যমান পদাঙ্ক অনুসরণ করে। ভাস্কর্য সম সৌন্দর্য, 2000-এর দশকে এই জনরার শ্রেষ্ঠ পুরোহিতদের কথা মনে করিয়ে দেওয়া অনবদ্য R&B কণ্ঠ আর জ্যাজ ও ডিপ হাউস এর মিশেলে গড়া মাদকতাময় নেশা ধরানো দক্ষিণ আফ্রিকান ম্যাপিয়ানো ধ্বনি নিয়ে এই শিল্পী যেন নিজের দেশের প্রাণশক্তিরই প্রতিমূর্তি। আর এই ব্যাপারটা কোনোভাবেই কাকতালীয় নয়, কারণ টাইলা বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার আত্মাকেই তুলে ধরতে চান। 2026 সালের ফেব্রুয়ারিতে তরুণ এই শিল্পী যখন তার দ্বিতীয় গ্র্যামি অ্যাওয়ার্ড গ্রহণ করেন, তখন তিনি প্রকাশ করেন তার সিঙ্গল ইজ ইট লাভ, এবং সেই উপলক্ষে ফিরে দেখা যাক টাইলাকে, সঙ্গীত জগতের সাম্প্রতিকতম এই উল্কাকে, যিনি সবে জ্বলে উঠতে শুরু করেছেন আমাদের সঙ্গীতের মহাকাশে, আর ড্যান্স ফ্লোরে আমাদের টেনে নামিয়ে আনছেন তার আরও কাছাকাছি। ফিরে যাওয়া যাক 2005 সালে খ্যাতনামা রেকর্ড লেবল ডেফ জ্যাম রেকর্ডিংস এর প্রেসিডেন্ট ও র্যাপার জে-জি বারবেডাস এর এক অখ্যাত তরুণী শিল্পীর গানের জ্যামার রেকর্ডিং শুনে একটা অডিশনের জন্য তার সঙ্গে দেখা করতে চাইলেন। মেয়েটির নাম রবিন রিয়ানা ফ্যান্সি। সাদামাটা সাদা জিন্স আর সবুজ ব্লাউজ পরা মেয়েটি গাইতে গাইতে লাজুকভাবে নাচছিলেন, তবুও তার প্রতিভা ছিল অনস্বীকার্য। হুইটনি হিউস্টনের ফর দ্য লাভ অফ ইউ এর মতো হৃদয়স্পর্শী গানের পরিবেশনা এবং মৌলিক গান ফান্ডা রিপ্লে দুটোতেই মুগ্ধ হয়ে বিয়ন্সের স্বামী সেই আজকের কিংবদন্তি অডিশনের দিনই রিয়ানাকে ডেফ জ্যাম এর সঙ্গে 6টি অ্যালবামের চুক্তিতে সই করান। এবং এই কিংবদন্তি তুল্য কাহিনী থেকে যদি একটা শিক্ষা নেওয়ার থাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে যে আমেরিকান স্টার সিস্টেম বহু দূরের কোনো জায়গা থেকে উঠে এসেও বিশ্বের অন্যতম বৃহৎ তারকা হয়ে ওঠা সম্ভব। এবং এই ব্যাপারটা কোনোভাবেই কাকতালীয় নয় যে 24 বছর বয়সী টাইলা বিভিন্ন সাক্ষাৎকার নিজের অন্যতম অনুপ্রেরণা হিসেবে রিয়ানার নাম নেন। এবং এই ব্যাপারটাও কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয় যে 2025 সালে তিনি এই তারকার প্রাক্তন প্রেমিক ক্রিস ব্রাউনের সঙ্গে অনুষ্ঠান করেছিলেন। অনুষ্ঠানের সূচনা পর্বে তিনি গিয়েছেন এবং কিংবদন্তি রিয়ানা যেমন বারবেডাস এর সংস্কৃতির দিকে একটি জানলা খুলে দিয়েছিলেন, টাইলাও তেমনই আনতে চান তার নিজের দেশকে আমাদের সামনে। তিনি বলেছেন, I'd like all eyes to turn toward African artists. We need more attention. এবং ব্যক্তিগতভাবে বলতে গেলে জোহানেসবার্গের এই তরুণী গায়িকা সেই লক্ষ্য পূরণের বেশ খানিকটা পথে এগিয়েও গিয়েছেন বলে আমার মনে হয়। এবং রিয়ানার অভাবনীয় সাফল্য যেমন দেখিয়েছে আমেরিকান বিনোদন শিল্প থেকে বহু দূরের কোনো জায়গা থেকে এসেও বিশ্বের অন্যতম বৃহৎ তারকা হওয়া যায়, জোহানেসবার্গের এই তরুণী গায়িকার কাছে এক আদর্শ অনুপ্রেরণার উৎস হলেন রিয়ানা। 2019 সালে প্রকাশিত এবং এখন শত শত স্ট্রিম পাওয়া গান গেটিং লেট এর পর থেকে টাইলার দীপ্তি সময়ের সঙ্গে সঙ্গে কেবল বেড়েই চলেছে। মিলানে ডলচে গাব্বানার শোতে পারফরমেন্স, Chanel এর ফল উইন্টার 2025-2026 শোতে ও প্যারিসে Jean Paul Gaultier Fall Winter 2026-2027 উপস্থিতি, 2024 সালে বলমা আর 2025 সালে জ্যাকমুস পরে ম্যাকগ্যালায় আবির্ভাব, নেটফ্লিক্স সিরিজ ব্লাড অ্যান্ড ওয়াটার এর মতো সাউন্ড ট্র্যাকে স্থান পাওয়া, ওভারডিউ এর প্রকাশ এবং ইনস্টাগ্রামে স্বয়ং কিম কারদাশিয়ান তার একটি ছবি পোস্ট করা। টাইলা প্রকৃত অর্থেই আমাদের নতুন উদীয়মান পপ তারকা। এবং সবকিছু দ্রুতগতি পেল যখন টাইলা প্রকাশ করেন তার জনপ্রিয় গান ওয়াটার 2023 সালে, এবং গানটি প্রায় 400 মিলিয়ন ভিউ স্পর্শ করেছে ইতিমধ্যেই, এবং এটা হয়ে উঠেছিল একটা টিকটক চ্যালেঞ্জ। এবং তারপর থেকেই রোসালিয়া তাকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন, কার্ডি বি তাকে তুলে ধরেছেন একটা ইনস্টাগ্রাম স্টোরিতে, এবং ট্রাভিস স্কট রিমিক্স করেছেন তার গান। এবং বিভিন্ন কৃতিত্বের উদাহরণ হিসেবে বলা চলে যে বারাক ওবামা, স্বয়ং বারাক হুসেইন ওবামা তার একটি গান নিজের গানের তালিকায় যোগ করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। বিয়ন্সে তাকে ফুল পাঠিয়েছেন আক্ষরিক এবং আলংকারিক দুই অর্থেই। এবং 2024 সালের ফেব্রুয়ারিতে 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনি জিতেছেন বেস্ট আফ্রিকান মিউজিক পারফরমেন্স বিভাগের পুরস্কার। 2026 সালে ফার্স্ট স্টার গানটির জন্য তিনি জিতেছেন আরও একটি গ্র্যামি অ্যাওয়ার্ড, এবং গ্র্যামি প্রাপ্ত সর্বকনিষ্ঠ আফ্রিকান শিল্পীও তিনি। এবং ব্যক্তিগত চোটের কারণে নিজের সফর আর খোঁজশালার অনুষ্ঠান বাতিল করলেও তার উত্থান থেমে থাকেনি। তো 2024 সালের মার্চে টাইলা উন্মোচন করেন তার নিজের নামাঙ্কিত প্রথম অ্যালবাম ওয়াটার। এর ঝড়ের পর বহু প্রতীক্ষিত এই অ্যালবামে রয়েছে বিভিন্ন রকম সংক্রামক গান যেমন 1 and 1, ট্রুথ অর ডেয়ার এবং বাটারফ্লাইজ। এবং তার পাশাপাশি তিনি গান করেছেন থেমস, গানা, বেকি জি এবং ট্রাভিস স্কট এর সঙ্গে। 2024 সালের মার্চে প্রশংসিত এই অ্যালবাম প্রকাশের পর টাইলা ইনস্টাগ্রামে শেয়ার করেন সেই একই প্রজেক্টের একটি ডিলাক্স সংস্করণের প্রচ্ছদ, যা প্রকাশিত হয় 2024 সালের অক্টোবরে। এবং ছবিতে তার আঙুলে ধরা বাগানে জল দেওয়ার একটি হোস রয়েছে, এবং তার ভিজা চুলে ঢাকা মুখ, এবং জনপ্রিয় গান ওয়াটার এর প্রতি একটা ইঙ্গিত বলেই আমি সেটা মনে করি। এবং আমাদের একটাই আশা ছিল যে এই পুনঃপ্রকাশে যুক্ত নতুন 3টি গান যেন প্রত্যাশার মান রক্ষা করে। মাত্র কয়েকটি সিঙ্গল গেটিং লেট, ওভারডিউ, বিন থিংকিং, টু লাস্ট আর
টেকটাকে কয়েকটি দোদুল নাচের মুদ্রাই ছিল যথেষ্ট সবার দৃষ্টি তার মুখ ও মোহময় কণ্ঠস্বরের দিকে ফেরাতে। অথচ প্যারিসে নুমেরো প্রকাশনাকে টাইলা বলেছিলেন এমন সাফল্য যে তার ভাগ্যে লেখা আছে এমন কোনো পূর্বাভাস ছিল না। তিনি বলেন, I was born and raised in Johannesburg in a big family of 5 children. My dad is an accountant and my mom doesn't really work, but she's tried about every job out there. She's very creative. She makes jewelry, candles, and I'm very close to my siblings. We were all born about a year apart. My parents were very strict, so we often stayed at home, which basically forced us to become best friends. এবং আনন্দময় শৈশবের কথা যখন তিনি বলেন, দৃশ্যটা যেন চোখের সামনে ভেসে ওঠে, উজ্জ্বল রং, খানিকটা চিৎকার এবং হাসিতে ভরা এক ক্যানভাস। এবং তিনি আরও জানিয়েছেন যে আমি আমার ভাই বোনেরা ভীষণ হইচই প্রিয়। এবং তার পাশাপাশি তিনি তার শৈশব নিয়ে আরও আমাদেরকে জানিয়েছেন যে মাঝে মাঝে তার খুঁড়তো ভাই বোনদের সঙ্গে পাড়ার দোকানে যাওয়ার অনুমতি তার ছিল এবং কখনো কখনো তার মা পুরনো জামাকাপড় বিক্রিতে হাত লাগাতে বলতেন এবং রাস্তার কোনো একটা মোড় বেছে নিয়ে মাটিতে কম্বল বিছিয়ে লোকজনকে ডেকে সেগুলো তারা বিক্রিও করেছেন। ট্যাক্সি যেখানে দাঁড়িয়ে থাকতো সেখানে গিয়ে তারা বিক্রি করতেন ফ্যাট কেক, যেগুলোকে ম্যাকউইনিয়া বলা হয়। এটা একটা আফ্রিকান পেস্ট্রি। এবং টাইলা এবং তার অন্যান্য ভাই বোনেরা ছিলেন তার মায়ের বিক্রয় বাহিনী। এবং তিনি আরও জানিয়েছিলেন যে আমরা বড়লোক ছিলাম না, কিন্তু আমাদের শৈশবটা বেশ ভালোই কেটেছে। এবং কৈশোরে ইউটিউবে খুঁজে পাওয়া বিখ্যাত গানের ইনস্ট্রুমেন্টও এর উপর ফ্রি স্টাইলও করতেন। এবং যে সমস্ত ছেলেদের ভালো লাগতো তার স্কুলে তিনি বানিয়ে নিতেন বিভিন্ন রকমের গানের কথা তাদেরকে উদ্দেশ্য করে। এবং নিজের সৌভাগ্য নক্ষত্রে বিশ্বাস রেখে একসময় সাহস করে সেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করতেও তিনি শুরু করেছিলেন। এবং হাই স্কুলে পড়তে পড়তেই তিনি ব্রিয়ানা, ড্রেক এবং ডিজে খালেদ এর মতো তারকাদের পাঠাতে থাকেন ডিরেক্ট মেসেজ। তাদের কেউ উত্তর না দিলেও এই পোস্টগুলোর সূত্রেই আজ তার ম্যানেজার হয়ে থাকা মানুষটির চোখে পড়েন তিনি এবং রূপকথার গল্প সেখান থেকেই শুরু। প্রতি সপ্তাহান্তে গায়িকা তার প্রিয় বন্ধুর সঙ্গে স্টুডিওতে গান রেকর্ড করতেন এবং টেক এর ফাঁকে ফাঁকে চলত দুজনের খুনসুটি। টাইলা আরও জানিয়েছেন যে তার বাবা মা বাড়িতে প্রচুর গান বাজাতেন, বিশেষ করে মাইকেল জ্যাকসন, কিন্তু মেয়ের জন্য কোনো শিল্পজীবন তাদের কল্পনাতেও ছিল না। এবং আশেপাশের অনেকের মতো তারা আশঙ্কা করতেন মেয়ের স্বপ্নটা হয়তো মাঝপথেই নিভে যাবে। সঙ্গীতের নেশা পিছু ধরার আগে টাইলা এমনকি মাইনিং ইঞ্জিনিয়ারিং পড়ার কথাও ভেবেছিলেন। তিনি আমাদেরকে বলেছেন যে আমার সবসময় মনে হয়েছে শিল্পী হওয়ার জন্যই আমার জন্ম। ছোটবেলায় গান গাওয়া আর গান লেখা ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগতো না। আমি প্রথম গানটি লিখেছিলাম একটা ছেলেকে নিয়ে স্কুলে, যাকে আমার ভালো লাগতো। সবসময়ই তো আমি কোনো না কোনো ছেলেকে নিয়েই গান লিখতাম, কিন্তু গানগুলো সত্যিই জঘন্য ছিল, কেউ কখনো তা শোনেনি। আর কেউ যাতে সেটা খুঁজে না পায় সেই জন্য আমি ডায়েরি থেকে পাতাটাই ছিঁড়ে ফেলেছিলাম। মঞ্চে এবং নিজের মিউজিক ভিডিওতে দক্ষ নৃত্যশিল্পী টাইলা এক জন্মগত পারফর্মারও বটে। তার কথায় পরিবারের সামনেই হোক বা সহপাঠীদের সামনেই হোক ছোট ছোট পরিবেশনা করতে আমি ছোটবেলা থেকেই ভালোবাসতাম এবং স্কুলের যে কোনো প্রতিযোগিতায় আমি নাম লেখাতাম। ক্যামেরার সামনে থাকতে, ভিডিও বানাতে, ছবি তুলতে আমার দারুণ লাগতো। তার অতি লাস্ট সময় ভিডিওগুলোর ভিউ কয়েক মিলিয়ন এবং তার রেশমি কণ্ঠ মনে করিয়ে দেয় 2000-এর দশকের মহান R&B তারকাদের, আলিয়া, সিয়েরা এবং অন্যান্যরা। পিচফোর্ক এর ভাষায় তিনি প্রিন্সেস ওয়াফ আমাপিয়ানোর রাজকন্যা। তিনি আমাপিয়ানো দক্ষিণ আফ্রিকার এক সম্মোহনী সঙ্গীত জানরা। টাইলা পপ ও R&B সঙ্গীতের সঙ্গে মেশান আমাপিয়ানো। নিজের সঙ্গীতের প্রতিধ্বনিকে সংজ্ঞায়িত করতে তিনি নিজেই এমন একটা শব্দ তৈরি করেছেন যেটা আমাদের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য এবং বহু চর্চিত বর্তমানে, যেটা হচ্ছে গিয়ে পাপিয়ানো। আমাপিয়ানো হলো এমন এক সঙ্গীত শৈলী যা এক সূত্রে কাঁথে ডিপ হাউস, জ্যাজ, লাউঞ্জ এর প্রতিধ্বনি এবং গসপেল এর আত্মাকে। সহজলভ্য সফটওয়্যার দিয়ে DIY মেজাজে তৈরি করে এই গানগুলোর ঠিকানা রাস্তাঘাট, টাউনশিপ এবং ঘামে ভেজা ক্লাব। এবং এই শব্দটি এসেছে একটা জুলু শব্দ থেকে যার অর্থ দ্য পিয়ানোস বা পিয়ানোগুলি। আর এর মসৃণ ধীর লয় শ্রোতাদের ডুবিয়ে দেয় এক ধরনের ঘোরে এবং আমন্ত্রণ জানায় দুলতে থাকা কোমরের আর ড্যান্স ফ্লোরে ঘনিষ্ঠ সান্নিধ্যের। নাইজেরীয় জ্ঞাতি আফ্রোবিটসের মতোই পোস্ট অ্যাপার্থাইডের এই জনরার জন্ম 2012 সালে, আজ যা সারা বিশ্বে আগুনের মতো ছড়িয়ে পড়ছে। জর্জা স্মিথ বা মেজর লেজার এর মতো অন্যান্য শিল্পীরাও তাদের নিজেদের গানে আমাপিয়ানোর আভাস মিশিয়েছেন এবং এই সাউন্ড আসলে টাইলার জন্মভূমির গল্প বলে। এবং এখানে রয়েছে অনেকখানি ঋণ খাওয়াইচোর কাছে, যেটা হচ্ছে গিয়ে হাউস থেকে উদ্ভূত আরেকটা জনরা, যেটা অ্যাপার্থাইডের অবসানের পর 1990-এর দশকে দক্ষিণ আফ্রিকার সোয়েইটোতে জন্ম নেয়, যখন নেলসন ম্যান্ডেলা হন দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। খাওয়াইরো একটি জনগোষ্ঠীর সাউন্ড ট্র্যাক এবং নবলব্ধ বাক স্বাধীনতা এবং প্রাণশক্তির প্রকাশ ঘটানো সঙ্গীত এটি। এবং আমাপিয়ানো সত্যিকার অর্থেই একান্তভাবে দক্ষিণ আফ্রিকার এবং এভাবেই টাইলা ব্যাখ্যা করেছেন এটিকে। এবং এই সঙ্গীতের উষ্ণধ্বনি সফটওয়্যার দিয়ে বৈদ্যুতিনভাবে পুনর্নির্মাণ করা হয়। এবং সাউথ আফ্রিকায় এই ধরনের সঙ্গীত সকলেই প্রায় ভালোবাসে। রাস্তায়, দোকানে, গণপরিবহনে সর্বত্রই শোনা যায় এই ধরনের সঙ্গীত। কিন্তু আসল কারিগর হলেন ডিজেরা, যেমন ডিজে মাফোরিসা, যারা গান প্রডিউস করেন এবং ক্লাব এই বাজান। গায়িকা
সাশা বা র্যাপার ন্যাস্টি সির মতো সমস্ত আমাপিয়ানো শিল্পী তার কাছে যেন এক বড় পরিবার, এবং তিনি জানিয়েছেন যে আমরা সবাই পরস্পরকে চিনি এবং আমরা একই ক্লাব এ পারফর্ম করি। বিদেশে দক্ষিণ আফ্রিকান সাউন্ডের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি যে কতটা গর্বিত তিনি সেটা জোর দিয়ে বলেছেন আমাদেরকে। নিজের জন্মভূমি আর সংস্কৃতি নিয়ে তিনি ভীষণ গর্বিত বলেই সারা বিশ্বে আমি দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করতে চাই। তিনি বড় হয়েছেন পপ এবং R&B শুনে, তিনি বড় হয়েছেন আলিয়া, রিয়ানা, বিয়ন্সে, বয়েজ টু ম্যান এবং ব্রায়ান ম্যাকনাইট এর ভক্ত হিসেবে। আর তার কথায় তারা সবাই আমার উপর প্রভাব ফেলেছেন। আমি চেয়েছি নিজের আফ্রিকান টাচ যোগ করতে এবং আমার সুর আমি মিশিয়ে দিয়েছি আমাপিয়ানো এবং আফ্রোবিটস এর ধ্বনি হিসেবে। তবুও র্যাপার এবং পপ সঙ্গীত শিল্পী ডোজা ক্যাট এর সঙ্গে তিনি একটি ডুয়েট এর স্বপ্ন এখনো দেখছেন। হার এবং সেজার মতো শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং তার উই ওয়ান আ পার্টি সফর নিয়ে তিনি ঘুরেছেন বিশ্বজুড়ে। এমনকি তিনি গিয়েছিলেন ব্যাংকক, টোকিও, জাকার্তা, ম্যানিলা, সিঙ্গাপুর, ভারত, দুবাই, রিয়াদ সহ আরও বহু জায়গায়। এবং প্রসঙ্গত উল্লেখ্য তার নতুন অ্যালবাম এই পপ হতে চলেছে তার আসন্ন দ্বিতীয় স্টুডিও অ্যালবাম। FAX এবং এপিক রেকর্ডস এর মাধ্যমে এটি প্রকাশিত হওয়ার কথা এই বছরের 24শে জুলাই। নিজের একান্ত ব্রাডস দাও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে এই বিশ্ব তারকা আরও একটি স্বপ্নকে দিয়েছেন বাস্তব রূপ। অফিশিয়াল ব্রাডস পাওয়া প্রথম আফ্রিকান শিল্পী তিনি। এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে এই দক্ষিণ আফ্রিকান উদয়মান তারকার আকাশ কেবল উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে, যিনি খানিকটা শৃঙ্খলা আর শ্যানেল এর সামান্য সোয়াগ সঙ্গী করে স্থানীয় আন্তর্জাতিক সীমানার ধ্বনি পেরিয়ে আফ্রো ইন্ডিয়ান পরিচয়ের মহিমায় আমাদের সবাইকে অবগাহন করিয়েই চলেছেন।